বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, পরিবারের সকলেই ভালো আছে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আমাদের আর কিছুদিন পরে কিন্তু এই বছর শেষ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো কিসের ঘন্টা বাজতে যাচ্ছে। তোমাদের টেস্ট পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। তাহলে তোমাদের এই মুহূর্তে কী করা উচিত? এই পর্যন্ত আমরা যা পড়িয়েছি তা ভালোভাবে, যেহেতু তোমরা বাসায় অবস্থান করছো, খুব ভালো করে এগুলো রিভিশন দিতে থাকো। আর নতুন অধ্যায় যেগুলো এখনও চলছে সেগুলো সাথে সাথে পড়ে ফেলবে। আর যেগুলো আমরা পড়িয়েছি করোনা শুরু হওয়ার পূর্বে এবং করোনা ভাইরাস শুরু হওয়ার পরেও আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো তোমার দায়িত্বেই তোমরা সেগুলো পড়ে নেবে। তারপরেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। আর সেখানে তো সেই জন্য তোমরা প্রস্তুতটা আগেই নিতে হবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকেও আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় মানব শারীরতত্ত্ব, বর্জ্য ও নিষ্কাশনের হতে চতুর্থ ক্লাসটি আজকে আমি শুরু করতে যাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি গত ক্লাসেই বলে দিয়েছিলাম যে আজকে আমি ইউরিন অর্থাৎ মূত্র উৎপাদন প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা নিশ্চয়ই বইটি পড়ে রেখেছো। এখন বই, খাতা, কলম, পেন্সিল সব কিছু নিয়ে রেডি হয়ে যাও। আমি বোর্ডে আঁকাবো। আর আজকে আমি নেফ্রনের চিত্রটি এঁকে, যা আমি গত ক্লাসেও এঁকেছিলাম, সেই নেফ্রনের গঠনটি আবারও আঁকতে হবে আমাকে আজকে। এঁকে তারপরে তোমাদেরকে আমি আবার বর্ণনা দিব। তাহলে আজকে তুমি আমার সাথে, তোমরা সবাই দ্রুত আঁকবে এবং সাথে সাথে বোঝার চেষ্টা করবে এবং পরবর্তীতে আবার প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীরা, এখন আমাকে একটু জানিয়ে দিলে ভালো হয় যে আমার ক্লাসের আমার সাউন্ড প্লাস অতিরিক্ত কোনো সাউন্ড আসছে কিনা, বা আমার বোর্ডে লেখাটা স্পষ্ট কিনা। তো শিক্ষার্থীরা, তোমরা দ্রুত বিষয়টি আমাকে অবগত করবে। তো আচ্ছা, আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূত্র বা ইউরিন উৎপাদন। তাহলে ইউরিন উৎপাদন প্রক্রিয়াটা জানার আগে আমাদেরকে আবার পূর্বের আলোচনা থেকে আরেকটু আলোচনা করতে হয় ইউরিনটা কী। তারপরে আমি ইউরিন উৎপাদনের বিষয়টি, কিভাবে আমাদের দেহে ইউরিন উৎপন্ন হচ্ছে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা আবারও মনে করার চেষ্টা করো তো ইউরিনটা কী ছিল। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে লেখাটা সব ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ অনিমা, আচ্ছা ঠিক আছে। আমি ফাঁকে ফাঁকে এসে দেখার চেষ্টা করব। আসলে টপিকগুলো অনেক বোঝার থাকে, তাই আবার অনেক সময় আসা হয়নি, তারপরেও আমি আসব। এখন দেখো ইউরিন বা মূত্র কী। এখন দেখো, এটা আমি অনেকবারই বলেছি, যদিও এখন আমি ইউরিন উৎপাদন নিয়ে আলোচনা করব, তাহলে অবশ্যই আবার সেখান থেকেই আসতে হবে। ইউরিনটা হচ্ছে কি বলছিলাম, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। সেটি আরও যদি সুন্দর করে ডিটেলস ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা কি বলবো শিক্ষার্থীরা? অবশ্যই এটা নেফ্রনের গ্লোমেরুলাসে ফিল্ট্রেটে হয়ে সে ছাঁকনির পর কী করে নেফ্রনের নালিকায় এসে পুণ্যছাকন ঘটে। সেখানে ছাঁকার পরে যে বর্জ্য, তরল বর্জ্য পদার্থটি, যা দেখতে খড় আকৃতি, তারপরে হচ্ছে ঝাঁঝালো গন্ধবিশিষ্ট, উগ্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট, আর কি এটা অবশ্যই এটা অম্লীয়। যে এই বর্জ্যটি, তরল বর্জ্যটি অতঃপর মূত্রথলিতে গিয়ে জমা হয়, সেই বস্তুটি হচ্ছে ইউরিন বা মূত্র। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে কি তোমরা বলতে পারো যে একটি সুস্থ অ্যাডাল্ট একটি মানুষের দেহে গড়ে প্রতিদিন কত লিটার মূত্র উৎপন্ন হয়? কতটুকু ওরা ত্যাগ করে থাকি আমরা? আসলে 1 থেকে 1.5 লিটার। 1.5 লিটার আমাদের দেহ থেকে এই বর্জ্যটা বের হয় একটা সুস্থ মানুষের ক্ষেত্রে, অ্যাডাল্ট সুস্থ মানুষের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা, তবে আমাদের আরও জানা দরকার যে এখানে আমাদের মনে রাখতে হবে যে 1.5 থেকে
একটি সুস্থ মানুষের দেহে এই বর্জ্যটা কতটুকু উৎপন্ন হয় বলেছে শিক্ষার্থীরা, মনে রাখবে 1.5 লিটার। ঠিক আছে, দৈনিক গড়ে 1.5 লিটার মূত্র উৎপন্ন হয়। দৈনিক গড়ে আমাদের দেহে, একটি সুস্থ অ্যাডাল্ট মানুষের দেহে দৈনিক গড়ে 1.5 লিটার মূত্র বা ইউরিন উৎপন্ন হয়। এখন দেখো এটা ভেরিয়েশন হতে পারে। কিভাবে শিক্ষার্থীরা, কিভাবে হতে পারে দেখো, আমরা তো বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি। যদি আমরা তরল জাতীয় খাবার বেশি খাই, যেমন ধরো বিভিন্ন ড্রিঙ্কস অথবা প্রচুর পরিমাণ পানি খেয়েছি, অথবা চা কফি অথবা ফলের জুস অথবা ফ্রুটস এই জাতীয় খাবার যদি খাই, তাহলে এই ইউরিন পরিমাণটা বেড়ে যেতে পারে। আবার দেখো পারিপার্শ্বিক কারণেও এটা অনেক সময় আমাদের উপর প্রভাব ফেলে। কিভাবে, যখন ঠান্ডা পড়ে, এই যে শীতকাল আসছে, দেখবা যে একটু ঠান্ডা ঠান্ডা অবস্থা পরিবেশে আমাদের ইউরিনের পরিমাণটা বেড়ে যায় স্বাভাবিকভাবে। আবার যখন প্রচণ্ড গরম পড়ে, তখন দেখবে যে আমাদের ঘামের সাথে যখন প্রচণ্ড ঘাম বের হয়, দেহ থেকে ঘাম বের হয়, তখন ইউরিনের পরিমাণটা অনেক কমে যায়, আমাদের পানির পিপাসাটাও পর্যাপ্ত তখন অনুভব করি আমরা। তো শিক্ষার্থীরা, এছাড়া যাদের ডায়াবেটিস আছে, তারপর যাদের বিকল আছে, তাদের ক্ষেত্রেও এটা ভেরিয়েশন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমি ইউরিন সম্পর্কে তোমাদেরকে একটু বললাম। এখন আমি ইউরিন সম্পর্কে ডিটেলস দেখাতে যাব, কিভাবে উৎপন্ন হয়। এটা আমাদের খুবই জানার ইচ্ছে, তাই না? আমাদের দেহে কীভাবে উৎপন্ন হচ্ছে, একটা জটিল প্রক্রিয়া ইউরিনটা উৎপন্ন হওয়াটা। তো শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, আমি যা লিখছি তা কিন্তু অবশ্যই লিখে ফেলবে, কারণ এটা না লিখলে কিন্তু তোমাদের মনে থাকবে না। তো 1917 খ্রিস্টাব্দে স্কটিশ শারীরবিজ্ঞানী ইউরিনের থেকে মূত্র উৎপাদন প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। এটা লিখে ফেলো এমসিকিউর জন্য। 1917 খ্রিস্টাব্দে স্কটিশ শারীরবিজ্ঞানী, শিক্ষার্থীরা দেখা যাচ্ছে, হ্যাঁ, স্কটিশ শারীরবিজ্ঞানী আর্থার রবার্টসন, দেখা যাচ্ছে, হ্যাঁ, আর্থার রবার্টসন শারীরবিজ্ঞানী, আর্থার রবার্টসন কোশনি, আর্থার রবার্টসন কোশনি অর্থরে এ আর দিলেই হবে, আর্থার রবার্টসন কোশনি খুব সুন্দরভাবে ইউরিন উৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন। কিভাবে? বিজ্ঞানী দেখলেন যে আমাদের যে প্লাজমা আছে, অর্থাৎ রক্ত, আমরা তো জানি আমাদের রক্তের মধ্যে রক্তরস এবং রক্তকণিকা উভয়ই আছে। তো শিক্ষার্থীরা, রক্তরস এবং রক্তকণিকার মধ্যে যেটা হচ্ছে শিক্ষার্থীরা, রক্তরস এবং রক্তকণিকা, রক্তরসটাকে আমরা কি জানি? প্লাজমা। তো প্লাজমা থেকেই কিন্তু ইউরিনটা উৎপন্ন হয়। তো বিজ্ঞানী কোশনি দেখলেন যে যেহেতু রক্ত রসে বা অর্থাৎ প্লাজমা থেকে ইউরিনটা উৎপন্ন হয়, তাহলে আমরা জানি যে মূত্রের অনেক উপাদান আছে, তাহলে রক্ত রস আর মূত্র উপাদানের মধ্যে একটা ভেরিয়েশন হতে পারে। তাই রক্ত যখন নাকি ইউরিন উৎপাদনের পূর্বেই কি হয়? প্লাজমার মধ্যে একটি জটিল প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তাই বিজ্ঞানী এই ইউরিন উৎপাদন প্রক্রিয়াটাকে একবার কি করলেন? এটাকে 3টি ধাপে বিভক্ত করে, সহজ করে বোঝানোর জন্য 3টি ধাপে এটাকে ইউরিন উৎপাদন প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করলেন। শিক্ষার্থীরা, আমার কথাটি বুঝতে পেরেছ? আমি আবারও রিপিট করছি। হচ্ছে যে বিজ্ঞানী কোশনি দেখলেন যে আমাদের যে রক্তের প্লাজমা থেকে ইউরিনটা উৎপন্ন হয়। এখন ইউরিনের মধ্যে আমরা দেখেছি ইউরিনের উপাদানগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। সেই উপাদানের মধ্যে ছিল অনেক ধরনের। তাহলে রক্তরস আর ইউরিন উপাদানগুলোর মধ্যে
একটা ভেরিয়েশন হতে পারে। তাই বিজ্ঞানী কুশনি কী করলেন, বললেন যে এই প্লাজমা থেকে যেহেতু সৃষ্টি হয় রক্তরস ও মূত্র উপাদানের মধ্যে তাই অনেক পার্থক্য থাকে, তাই সহজেই তিনি কি বললেন যে মূত্র সৃষ্টির প্রাককালে অবশ্যই রক্তরসে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে, তারপরেই মূত্র উৎপন্ন হয়। আর এই জন্য মানব দেহে মূত্র উৎপাদন প্রক্রিয়াটাকে 3টি ধাপে তিনি ব্যাখ্যা করেছেন। এখন আমি 3টি ধাপের কথা লিখছি, শিক্ষার্থীরা আমার সাথে সাথে লিখবে। একটা হচ্ছে আলট্রাফিকেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন, আলট্রাফিকেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন। তাহলে শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো, এখানেই আমি 3টা ধাপের কথা বলছি, তোমরা লিখে নাও। আলট্রাফিকেশন বা আমি এই পাশেই লিখছি আলট্রাফিকেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন। তাহলে 3টা ধাপের একটি ধাপ হচ্ছে আলট্রাফিকেশন। আলট্রাফিকেশন যাকে বাংলা বলা হয় অতি সূক্ষ্ম পরিস্রাবন, অতি সূক্ষ্ম পরিস্রাবন। আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিব, তখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। আলট্রাফিকেশন বা আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন। আলট্রাফিল্ট্রেশন বানানটা ঠিক করে নাও, ফিল্ট্রেশন, হ্যাঁ, TION। তাহলে হচ্ছে আলট্রাফিল্ট্রেশন, তার ফিল্টার থেকে ফিল্ট্রেশন, আলট্রাফিল্ট্রেশন অথবা অতি সূক্ষ্ম পরিস্রাবন। দেখা যাচ্ছে এই লেখাটা, আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন। আচ্ছা, তারপরে 2 নাম্বারটা তোমরা লিখে নাও, টিউবুলার রিঅ্যাবসর্পশন। টিউবুলার রিঅ্যাবসর্পশন। টিউবুলার রিঅ্যাবসর্পশন। তারপরে হচ্ছে শিক্ষার্থীরা এটাকে কি বলা হয়, তা এটা হচ্ছে গিয়ে টিউবুলার পূর্ণ শোষণ অথবা টিউবুলার পূর্ণ শোষণ। আমরা বাংলায় লিখলে একই, টিউবুলার পূর্ণ শোষণ, টিউবুলার পূর্ণ শোষণ, এটাকে বাংলা লিখলেও একই হবে, টিউবুলার পূর্ণ শোষণ, পূর্ণ শোষণ। শিক্ষার্থীরা তোমরা তারপরে হচ্ছে অ্যাক্টিভ রিক্রিয়েশন। 3 নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভ রিক্রিয়েশন। অথবা এটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ রিক্রিয়েশন অথবা সক্রিয় ক্ষরণ, যেটা হচ্ছে সক্রিয় ক্ষরণ। শিক্ষার্থীরা আমি কি বলেছি যে আমাদের বিজ্ঞানী কুশনি এই ইউরিন উৎপাদন প্রক্রিয়াটাকে মানবদেহে যে ইউরিন উৎপন্ন হয় সেটা বোঝানোর জন্য 3টি ধাপে ব্যাখ্যা করেছেন। আলট্রাফিকেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবুলার রিঅ্যাবসর্পশন বা টিউবুলার পূর্ণ শোষণ, আর এটা হচ্ছে অ্যাক্টিভ রিঅ্যাকশন বা সক্রিয়করণ, রিক্রিয়েশন। হ্যাঁ, অ্যাক্টিভ রিক্রিয়েশন আর অথবা সক্রিয়করণ। শিক্ষার্থীরা
আমি এই যে তিনটা জিনিস আমরা এখন লিখলাম, তোমরা লিখে ফেলো, আমি আবার একটু ঘুরিয়ে দিব। আমি এখন একটা চিত্র অঙ্কন করব যেটা আমি গত ক্লাসে অঙ্কন করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে বৃক্কের সূক্ষ্ম গঠন। বৃক্কের সূক্ষ্ম গঠনের ভিতর দিয়েই আমি এই তিনটা পদ্ধতির ব্যাখ্যাটা করব। তাহলে আবার বৃক্কের সূক্ষ্ম গঠনের চিত্রটা তোমরা আমার সাথে সাথে অঙ্কন করো। শিক্ষার্থীরা এটা বোঝার জন্য অবশ্যই চিত্রটা অঙ্কন করবে, কারণ আমি চিত্রের পাশাপাশি অনেক কিছু লেবেলিং করে ফেলবো। তাহলে আমি কিভাবে চিত্রটা অঙ্কন করছি তোমরা আবার দেখো। যদিও এর আগে ক্লাসে আমি এটা চিত্রটা অঙ্কন করেছিলাম, তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা। প্রথমে আমরা এইভাবে দিতে পারি। হ্যাঁ, এটা দেখো গ্লোমেরুলাস আঁকছি আমি। তাহলে এটা প্রশস্ত, এটা বহি অ্যাফারেন্ট ধমনিকা, আর এটা অন্ত অফারেন্ট ধমনিকা, আর এটা হচ্ছে বহি অ্যাফারেন্ট ধমনিকা। দেখো, আর এটা সরু দিবা, এটা একটু সরু হবে, বহি অ্যাফারেন্ট ধমনিকাটা সরু হবে, আর এটা একটু প্রশস্ত হবে। তারপরে দেখো এবার রেনাল ক্যাপসুলটা এঁকে নাও। রেনাল ক্যাপসুলটা এঁকে নাও। রেনাল ক্যাপসুলটা এঁকে নাও। এরপরে আমাদের কি আছে? প্যাঁচানো নিকটবর্তী প্রক্সিমাল প্যাঁচানো নালিকা অথবা নিকটবর্তী প্যাঁচানো নালিকা। শিক্ষার্থীরা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, আচ্ছা দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা যাবে, এখন দেখা যাবে। শিক্ষার্থীরা দেখো, হ্যাঁ দেখা যাবে, এখন অবশ্যই দেখা যাবে। আমি ঘুরিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, নিশ্চয়ই দেখা যাচ্ছে। এবার দেখো, তাহলে এই হ্যাঁ এখন দেখো, তারপরে আমি জানি এখানে কি হবে। এবার তোমরা জানো এটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা। তাহলে নিকটবর্তী প্যাঁচানো নালিকাটাকে তোমরা এঁকে ফেলো। তারপরে তো মনে আছে হ্যানুলির লুপ ছিল। হ্যাঁ, হ্যানুলির লুপটা আর একটু সরু হবে, আর একটু সরু করে হ্যানুলির লুপটা এঁকে ফেলো। এভাবে করে হ্যানুলির লুপটা এঁকে দাও। হ্যানুলির লুপ, হ্যাঁ আঁকার পরে হ্যানুলির লুপটা এই পর্যন্ত আঁকো। এই তারপরে হচ্ছে এটা প্রশস্ত হয়ে আরেকটা দূরবর্তী প্যাঁচানো নালিকা শুরু হবে। হ্যানুলির লুপ, এরপরে এটা দূরবর্তী প্যাঁচানো নালিকা। এই হচ্ছে দূরবর্তী প্যাঁচানো নালিকা। তারপরে দূরবর্তী প্যাঁচানো নালিকা এই পর্যন্ত তোমরা আগে এঁকে নাও, তারপরে আমি আবার আঁকাচ্ছি। এরপরে আমাদের জানি সংগ্রাহক নালিতে গিয়ে এটা মিলিত হবে। সংগ্রাহক নালী, এইভাবে সংগ্রাহক নালিকাটা এঁকে ফেলো। এই সংগ্রাহক নালী, এইটার নাম হচ্ছে সংগ্রাহক নালী। শিক্ষার্থীরা আমি এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব এই তিনটা, তাই তোমাদের আঁকতে হবে। সংগ্রাহক নালী, আর এটা হচ্ছে কি বলেছিলাম, এটা নিকটবর্তী প্যাঁচানো নালিকা। এটা হচ্ছে হ্যানুলির লুপ, এটা দূরবর্তী প্যাঁচানো নালিকা, এটা সংগ্রাহক নালী। ঠিক আছে শিক্ষার্থীরা, আমার মূল বিষয়টা হচ্ছে কোন স্তরে আমি বলতে চাচ্ছি যে এই যে প্রথম অংশটা, এই প্রথম অংশ অর্থাৎ এইখানের মধ্যে আলট্রাফিল্ট্রেশন অতি সূক্ষ্ম পরিশ্রবণটা বৃক্কে এই রেনাল ক্যাপসুলে, রেনাল কর্পাসোলের মধ্যে সংঘটিত হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে রেনাল কর্পাসোলটা কী ছিল? গ্লোমেরুলাস হচ্ছে এই অংশটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে গ্লোমেরুলাস, আর এটা কি ছিল? জালিকা, এটা হচ্ছে কৈশিক জালিকা। তাহলে এই যে ভাঁজগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে 20 থেকে 25টার মতো ভাঁজ থাকে। এই ভাঁজগুলাই হচ্ছে গিয়ে কী ছিল? এগুলো হচ্ছে কৈশিক জালিকা। এই কৈশিক জালিকা করে মিলিত হয়ে এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এই যে গ্লোমেরুলাস আর এই হলো ক্যাপসুল, এই রেনাল ক্যাপসুল আর গ্লোমেরুলাস, আমি এটা মূল বিষয় না, আমার অন্য বিষয়গুলো মূল হবে, তাই আমি এটা লেবেলিং করছি না, জাস্ট তোমাদেরকে মনে করে দিতে যাচ্ছি। এটা হচ্ছে কৈশিক জালিকা আর এটা হচ্ছে রেনাল ক্যাপসুল, এই দুটো মিলে হচ্ছে রেনাল কর্পাসল।
তাহলে দেখো এই অংশটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে রেনাল কর্পাসল। কর্পাসল শিক্ষার্থীরা, এই রেনাল কর্পাসলের মধ্যে আলট্রা ফিল্ট্রেশন অর্থাৎ অতি সূক্ষ্ম পরিস্রাবণটা এই অংশের মধ্যে সংঘটিত হবে। আমি আরও ডিটেলসে যাব। আর এইখানে যে আমি দেখাচ্ছি এইটা হচ্ছে এই অংশটার নাম তোমরা অবশ্যই জানো। এই অংশটার নাম কি শিক্ষার্থীরা? তোমাদের অবশ্যই মনে আছে রেনাল টিউবিউলস। এই অংশটার নাম হচ্ছে রেনাল টিউবিউলস। শিক্ষার্থীরা দ্রুত করো। রেনাল টিউবিউলসটা কোথা থেকে? পেঁচানো নালিকা, হ্যানুলি লোব, তারপরে হচ্ছে দূরবর্তী মানে নিকটবর্তী পেঁচানো নালিকা, হ্যাঁ, তারপর হ্যানুলি লোব আর দূরবর্তী পেঁচানো নালিকা। হ্যাঁ, এইগুলা এই তিনটা অংশ মিলেই হচ্ছে রেনাল টিউবিউলস। এরপরে 3 নম্বরটা হচ্ছে কি, এই জায়গাটুকুর মধ্যে তোমার টিউবুলার রিঅ্যাবসর্পশন বা টিউবুলার পূর্ণ শোষণ মাধ্যমে যে ইউরিনটা উৎপন্ন হয় তার এই অংশটার মধ্যে দ্বিতীয় ধাপটা সম্পন্ন হবে। ঠিক এই অংশটা অর্থাৎ নিকটবর্তী পেঁচানো নালিকা, হ্যানুলি লোব, দূরবর্তী পেঁচানো নালিকা, আর কিছু অংশ হচ্ছে সংগ্রাম নালিকার মাধ্যমে। এরপরে অ্যাক্টিভ রিঅ্যাকশন, যেটা বলছে অ্যাক্টিভ রিঅ্যাকশন, সেটা শিক্ষার্থীরা এই যে অ্যাক্টিভ রিঅ্যাকশন, রিক্রিয়েশনটা, যেটা অ্যাক্টিভ রিক্রিয়েশন বা সক্রিয় ক্ষরণ যেটা, সেটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকার অভ্যন্তরে এবং দূরবর্তী পেঁচানো নালিকার অভ্যন্তরে আরও কিছু কার্য সম্পন্ন হবে। এই 3টা ধাপের মাধ্যমেই আমাদের দেহে ইউরিনটা উৎপন্ন হয়। তো শিক্ষার্থীরা, তাহলে আমি ধাপ 1-এ অর্থাৎ এই অংশটা ব্যাখ্যা করতে যাচ্ছি। এটার নাম হচ্ছে কি আলট্রা ফিল্ট্রেশন অর্থাৎ অতি সূক্ষ্ম পরিস্রাবণ। তাহলে কিভাবে এই আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণটা সম্পন্ন হচ্ছে? তো শিক্ষার্থীরা তোমরা, আমি কিন্তু লেবেলিংটা করছি না, কারণ আমি এখানেও বিভিন্ন আয়নগুলা বসাবো, তাই আমি লেবেল করছি না। লেবেলটা আমি করবো প্রয়োজনের সময়। এখন আমি শুধু চিত্রটা এঁকে রেখেছি আর এটার ঘটনা কী কী ছিল সেটা সংক্ষেপে আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা, আমি এখন আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণটা আলোচনা করছি। তো চিত্র তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে পারলে খুব ভালো। আমি আচ্ছা, এবার আমি তোমাদেরকে আলট্রা ফিল্ট্রেশনের কথাটা বলছি, তোমরা লক্ষ্য করো। তো আলট্রা ফিল্ট্রেশনটা হচ্ছে মূত্র সৃষ্টির এই ধাপে কিভাবে হচ্ছে, মূত্র তৈরির প্রথম ধাপই হচ্ছে এই আলট্রা ফিল্ট্রেশন। অর্থাৎ এখানে এই প্রক্রিয়ায় হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনী, রেনাল ধমনী আর অ্যাফারেন্ট আর্টারিওলের মাধ্যমে রক্তটা অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করে। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছি যে এই অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করবে। গ্লোমেরুলাসে যখন প্রবেশ করে তখনই কি হয়, এখানে এই প্রবেশ করার পরেই সাধারণত এখানে একটা চাপের সৃষ্টি হয় গ্লোমেরুলাসে যখন প্রবেশ করে, কারণ অ্যাফারেন্ট এই আর্টারিওসাস, এই যে এটা আর্টারিওসাস, এই অ্যাফারেন্ট আর্টারিওসাস যেটা, অর্থাৎ এটা অ্যাফারেন্ট আর্টারিওসাস, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওসাস। শিক্ষার্থীরা খেয়ে লক্ষ্য করো, ইফারেন্ট আর্টারিওসাস। এখন দেখো এখানে উচ্চ রক্তচাপের কেন সৃষ্টি হয়? অ্যাফারেন্ট আর্টারিওসাস এর আর তুলনামূলক ইফারেন্ট আর্টারিওসাস থেকে প্রশস্ত হওয়ায়, এটা ইফারেন্ট আর্টারিওসাসটা সংকীর্ণ হওয়ায় এখানে একটা চাপের সৃষ্টি হয়। তো এই চাপের কারণে এখানে কি আমরা দেখতে পাবো, এই যে চাপটা সৃষ্টি হলো, এই চাপের সৃষ্টির উচ্চচাপের কারণে এখানে একটি হাইপোস্ট্যাটিক চাপ হয়। অর্থাৎ যে চাপটা আমি কথা বলছি, হ্যাঁ, এই চাপটার নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক চাপ। তো হাইপোস্ট্যাটিক চাপ না হলে এখানে বর্জ্য নিষ্কাশনের মানে ফিল্টার হবে না। তো এই জন্য হাইপোস্ট্যাটিক চাপটা এখানে তৈরি হচ্ছে। এই হাইপোস্ট্যাটিক চাপের কারণে এখানে প্রোটিন আর রক্তকণিকা ছাড়া, এখানে প্রোটিন আর রক্তকণিকাটা ছাড়া তোমার এখানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে শর্করা, পানি, এগুলো প্রথমে কি করে, এগুলা হচ্ছে এই অংশগুলো এটার ভিতর থেকে মানে ছেকে আসবে। অর্থাৎ এই যে অংশগুলো কৈশিক জালিকার এন্ডোথেলিয়াম আর ভিত্তি ঝিল্লি, এই কৈশিক জালিকার এন্ডোথেলিয়াম আর এখানকার যে ভিত্তি ঝিল্লি আছে এবং
আর ক্যাপসুলের এপিডার্মিস স্তর ভেদ করে এরা কি করবে, এরা এই এপিডার্মিস স্তরটাকে ভেদ করবে, ভেদ করে এরা ক্যাপসুল স্পেসে চলে আসবে। ক্যাপসুল স্পেসটা হচ্ছে এই অংশটা, ক্যাপসুল স্পেস। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটা নাম হচ্ছে ক্যাপসুল স্পেস। তাহলে এই ক্যাপসুল স্পেসে চলে আসবে কি কি চলে আসবে, প্রোটিন আর কি রক্তকণিকাগুলো বাদ দিয়ে এই হাইপোস্ট্যাটিকের চাপের কারণে প্রোটিন আর কি আসছে লোহিত আর বিভিন্ন রক্তকণিকাগুলো, সেগুলো বাদে এখানে আসবে শর্করা, তারপরে পানি, তারপরে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সেগুলো এই স্তরগুলোকে ভেদ করে ক্যাপসুল স্পেসে মুক্ত হবে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে ক্যাপসুল স্পেসেসের মধ্যে যা আসবে এই পরিশ্রুত তরলকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র বলা হয়। এই যে ফিল্ট্রেট হয়ে এখানে যে আসলো সেই অংশটার নামই হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট, অথবা তাকে যদি আমরা বাংলায় বলি তাহলে প্রাথমিক মূত্র, অর্থাৎ মূত্রটা সম্পূর্ণ এখনও তৈরি হয় না, এটা প্রাথমিক মূত্র। তাহলে ভেদ করে এখানে আসবে, সেটা প্রাথমিক মূত্র নামে পরিচিত। শিক্ষার্থীরা প্রাথমিক মূত্রটা হয়ে গেল। এখন আমাদের তো আমরা তো জানি যে আমাদের দেহে কয়টা কিডনি আছে, এক জোড়া কিডনি আছে। আমাদের দেহে এক জোড়া যে কিডনি আছে, সেই এক জোড়া কিডনির দুইটির মাধ্যমে আমাদের 1200 ml অথবা সিসি যদি হিসাব করি, তাহলে বৃক্কের মাধ্যমে আমাদের প্রতি মিনিটে 1200 ml, অর্থাৎ বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে বৃক্কের মাধ্যমে দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml রক্ত প্রবাহিত হয়। শিক্ষার্থীরা এই যে 1200 ml রক্ত প্রবাহিত হয়, তার মধ্য থেকে শুধুমাত্র এই রক্ত থেকে প্রায় 125 ml গ্লোমেরুলার ফিল্টারে সম্পন্ন হয়। তার থেকে 100 এর মধ্য হতে 125 ml রক্ত কি হয়, এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের মাধ্যমে কি হয়, এটা কি হয় শিক্ষার্থীরা, এই গ্লোমেরুলার পরিশ্রুত হয়ে উৎপন্ন হয় এবং বোমেন ক্যাপসুলের মধ্যে জমা হতে থাকে। পরিশ্রুত হয়ে এই বোমেন ক্যাপসুলের মধ্যে জমা হতে থাকে 125 ml। তার মানে আমাদের যে দুটা বৃক্ক আছে, এই দুটা বৃক্কের মধ্যে প্রতি মিনিটে তাহলে ভেবে দেখো কত ক্রিটিক্যাল কাজগুলো আমাদের দেহে সম্পন্ন হয়, যা আমরা আজও ভালোভাবে জেনে উঠতে পারিনি। তাহলে প্রতি মিনিটে 1200 ml রক্ত আমাদের দুটি কিডনির মাধ্যমে প্রতি মিনিটে পরিবাহিত হয়, আর এর মধ্য থেকে 125 ml রক্ত গ্লোমেরুলাসে কি হয়, পরিশোধিত হয়ে ক্যাপসুল মধ্যে জমা হয়। অর্থাৎ কিসে এই জিনিসটা হয়ে তোমার পরবর্তীতে কি হয়, এই যে ক্যাপসুল বোমেন্স ক্যাপসুলের মধ্যে যে জমা হয়, এই যে বোমেন্স ক্যাপসুল, এটা তো বোমেন্স ক্যাপসুল পরিশ্রুত হয়ে বোমেন্স ক্যাপসুলের মধ্যে শিক্ষার্থীরা জমা হয়ে থাকে। এবার তোমরা লেখাটা দ্রুত এই না উঠাই ফেলো, তারপরে আমি আবার ডিটেলস আলোচনা করছি। এইটুকু লিখে নাও, আমার কিছু জায়গা মুছতে হবে। শিক্ষার্থীরা এই যে পরিশ্রুত হলো রক্ত, সেটা কিন্তু কি হয় জানো, এই যে পরিশ্রুত রক্ত সেটা কিন্তু এফারেন্ট নালিকার মাধ্যমে আসলো, এবার এফারেন্ট আর্টারির মাধ্যমে সেটা আর্টারির মধ্যে প্রবেশ করে এই পরিশ্রুত রক্তটা, পরবর্তীতে এফারেন্ট আর্টারির মধ্যে এই পরিশ্রুত রক্তটা প্রবেশ করবে। তো শিক্ষার্থীরা এখন তোমরা লক্ষ্য করো, এখন আমরা বলতে পারি যে এখানে তো আমরা দেখলাম যে চাপের সৃষ্টি হয়। এই যে এটার মধ্যে যদি চাপ সৃষ্টি না হতো তাহলে এই কাজটা সম্পন্ন হতো না, অর্থাৎ প্রাথমিক মূত্র তৈরিটা হতো না। এই যে চাপটা সৃষ্টি হয়, এই যে চাপ সৃষ্টি হলো গ্লোমেরুলাসের মধ্যে, এটাকে আমরা কার্যকর পরিস্রাবণ চাপ বলতে পারি। তাহলে এই গ্লোমেরুলাসের মধ্যে যে চাপ সৃষ্টি হলো সেটার নাম হচ্ছে কার্যকর পরিস্রাবণ চাপ। শিক্ষার্থীরা তোমাদের আরও মনে রাখা দরকার যে পরিস্রাবণ প্রক্রিয়াটা চাপ প্রয়োগের ফলে কিন্তু এই যে পরিস্রাবণ প্রক্রিয়াটা হলো সেটা কিন্তু প্রচণ্ড চাপের মাধ্যমে কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তাই এর নাম হচ্ছে কি আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ।
তাহলে তোমরা ক্লিয়ার? এবার আমি দ্বিতীয় ধাপে যাচ্ছি, অর্থাৎ টিউবুলার রিঅ্যাবসর্পশন, অর্থাৎ টিউবুলার পূর্ণ শোষণ। আমি এখন এই দ্বিতীয় বর্ণনায় যাচ্ছি। তাহলে দ্বিতীয় বর্ণনাটা কিভাবে আসছে? প্রথম ধাপে ফিল্ট্রেশনের পরে যে উপাদানগুলো রয়ে গেল সেটাই হচ্ছে রেনাল টিউবুলার মধ্যে প্রবেশ করবে। রেনাল টিউবুলার তোমরা বুঝতেই পেরেছ, রেনাল ক্যাপসুলের পরবর্তী অংশটাই হচ্ছে রেনাল টিউবুলার। এইখানে এবার পরিস্রুত রক্তটা মানে মূত্রটা প্রবেশ করবে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে এটাকে নির্বাচিত পূর্ণ শোষণ আমরা বলতে পারি। তাহলে টিউবুলার পূর্ণ শোষণের আরেকটাকে আমরা কি বলতে পারি? নির্বাচিত পূর্ণ শোষণ। কেন? কারণ এখান থেকে নির্বাচিত হওয়ার পরে যে অংশটা আসছে সেটাই কিন্তু এখানে পূর্ণ শোষণ হচ্ছে, তাই এটার নাম হচ্ছে কি হচ্ছে? এটা নির্বাচিত পূর্ণ শোষণ। শিক্ষার্থীরা, বোমেন্স ক্যাপসুল থেকে এই গ্লোমেরুলার ফিল্ট্রেট পরবর্তীতে কি করে? রেনাল টিউবুলে প্রবেশ করে। এর প্রবেশ করার পরে এখানে কিন্তু 80% নির্বাচিত পদার্থ পূর্ণ শোষিত হয়। তার মানে এই অংশটার মধ্যে 80%, 80% পূর্ণ শোষিত হয়। কিসের মধ্যে? রেনাল টিউবুলার অংশের মধ্যে। তাহলে তোমরা লক্ষ্য করো, পূর্ণ শোষিত অংশটা যে এখানে আসলো, এখানে নির্বাচিত অংশটা যে এই রেনাল টিউবুলে প্রবেশ করলো, এখানে এসে অর্থাৎ 80% এখানে পূর্ণ শোষিত হবে। শিক্ষার্থীরা, তোমরা এই অংশগুলো অবশ্যই লিখে রাখবে। তাহলে 80% নির্বাচিত পদার্থ আবার নতুন করে পূর্ণ শোষিত হবে এবং সেই পূর্ণ শোষিত হয়ে কি করবে? সেগুলো রক্তে ফিরে যাবে। এইভাবে কিন্তু আমাদের দেহে প্রতিদিন রক্ত ইউরিন উৎপন্ন হচ্ছে। শিক্ষার্থীরা, এই যে টিউবুলার প্রাচীরের কেন হচ্ছে, এটা টিউবুলার প্রাচীরের কিছু গুণাগুণ আছে। এইটার ভিতরে যে 80% পূর্ণ শোষণ হয়ে আবার রক্তে ফিরে যাচ্ছে, তার একটা বিশেষ কারণ আছে। কারণটি কি? কারণ এই যে রেনাল টিউবুলের ভিতরে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এখানে তোমার এই অংশটার মধ্যে কিছু কোষ আছে, কিছু আছে মাইক্রোভিলাই আছে, কিছু মাইক্রোভিলাই আছে, হ্যাঁ, কোষগুলোর মধ্যে মাইক্রোভিলাই আছে, বেসাল চ্যানেল আছে। তাছাড়া এখানের মধ্যে তোমার সাইটোপ্লাজমের মধ্যে এইটার ভিতরে যে সাইটোপ্লাজম অংশ আছে সেখানের মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক বেশি আছে, যা পূর্ণ শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, এছাড়াও এখানে তোমার জালিকার মধ্যে এই রক্তের কৈশিক জালিকায়, সেই কৈশিক জালিকার সাথে ঘন সন্নিবেশিত থাকে। রক্তর এই কৈশিক জালিকার সাথে কিন্তু এই অংশটা, এই নলগুলা মানে খুব ঘনিষ্ঠভাবে সন্নিবেশিত থাকে। এই তিনটা বৈশিষ্ট্যের কারণে এখানে 80% পূর্ণ শোষিত হয়ে সেটা রক্তে মূত্রকোষ ফিরে যায়। তাহলে দেখো এবার কি হচ্ছে, এখন আমি এই যেহেতু এটা 80% এখানে পূর্ণ শোষিত হয়, তাই এটা 3টা ধাপে সম্পন্ন হয়, এটা 4টা ধাপে সম্পন্ন হয়। এখন আমি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকায় কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে, কি কি পূর্ণ শোষিত হচ্ছে। তারপরে হচ্ছে হ্যানুলের রূপের মধ্যে কোন কোন পদার্থগুলো পূর্ণ শোষিত হচ্ছে। তারপর দূরবর্তী পেঁচানো নালিকায় কী কী পদার্থগুলো পূর্ণ শোষিত হচ্ছে এবং পরবর্তীতে সংগ্রাহক নালিকায় কী কী পূর্ণ শোষিত হচ্ছে। এই অংশটা 80% যেহেতু পূর্ণ শোষিত হয়, তাই আমাকে এইখানেই ডিটেলস ব্যাখ্যা করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন যেটা বোঝাতে চাচ্ছি সেটাই তোমাদের এখন মূল মনে রাখার বিষয়। তাহলে দেখো, তাহলে তোমরা লক্ষ্য করো, আমি যেটা বলতে চাচ্ছি যে 60% পণ্য শোষিত হবে, শুধুমাত্র এই 60% পণ্য শোষিত হবে এই নিকটবর্তী পেঁচানো নালিকায়। 80%-এর মধ্যে 60%, আমি এখন এটা মুছে দিলাম, এই নিকটবর্তী পেঁচানো নালিকায় 60% পণ্য শোষিত হবে। তাহলে 60%-এর মধ্যে কি কি পণ্য শোষিত হবে? শিক্ষার্থীরা, এইটা তোমরা অবশ্যই লিখে রাখো। এখানে আছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম। আমি এই জায়গাটায় আবার মুছে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই জায়গাটা আমার সাথে সাথে লিখে নাও, একটা বক্সের মতো করে লিখে নাও, যেটা মনে থাকবে এই জন্য তুমি লিখে নাও। আমি বলছি এই নিকটবর্তী পেঁচানো নালিকার মধ্যে কি কি পণ্য শোষিত হবে। এখানে 60% পণ্য শোষিত হবে। এখানে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম। দ্রুত লিখে নাও শিক্ষার্থীরা, আমার সময় প্রায় শেষের দিকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ক্লোরিন। তারপরে তোমার শিক্ষার্থীরা
তারপর লিখে নাও বাইকার্বনেট পানি, কার্বনেট, তারপরে আছে পানি। হ্যাঁ, এই অংশটা দ্রুত লিখে নাও, তোমাদের লেখার একটু সময় দিলাম, আমি আবার মুছে ফেলবো। এছাড়া গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, এছাড়া গ্লুকোজ, আমি মুছে ফেলবো কিন্তু লিখে ফেলো, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, শিক্ষার্থীরা দেখা যাচ্ছে, দ্রুত লিখে ফেলো, এই লেখাগুলো দেখেই তোমাদের মনে থাকবে সবসময়। তাহলে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, আমি আবার এই জায়গাটা মুছে ফেলবো, প্রোটিন, ভিটামিন, হরমোন, প্রোটিন, ভিটামিন, হরমোন, কিছু ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তার মানে আমি কি বলেছিলাম, 60% এই নিকটবর্তী প্যাঁচানো নালিকায় রক্ত পূর্ণ শোষিত হয়। এই 60% প্যাঁচানো না হয়, এই যে 60% এটাই আমি তোমাদেরকে চিহ্ন দিয়ে বুঝাই দিলাম। এই অংশটা তোমরা লিখে রাখো, আমি এখনই মুছে ফেলবো, আমার আরও লিখতে হবে, বোর্ডে লিখতে গেলে মুছতে হবে। তোমাদেরকে আমি একটু সময় দিলাম, তোমরা লিখে ফেলো, লেখা শেষ হলে আমাকে জানিয়ে দাও, আমি এই অংশটা মুছে এবার হ্যান্ডলি লুপের মধ্যে কী কী অংশ পূর্ণ শোষিত হবে সেটা লিখব। তোমরা দ্রুত আমাকে মুছে লেখা শেষ হলে জানিয়ে দাও। আমি আবারও বলছি, 80% হচ্ছে রেনাল টিউবুলারের মধ্যে তোমার টিউবুলার পূর্ণ শোষণ হয় 80%, তার মধ্যে 60% নিকটবর্তী প্যাঁচানো নালিকার মধ্যে পূর্ণ শোষিত হয়। এখানে কোন কোন উপাদানগুলো পূর্ণ শোষিত হয় সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, তারপরে হচ্ছে কার্বনিক অ্যাসিড, তারপরে হচ্ছে পানি, এছাড়াও গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, হরমোন এবং কিছু ইউরিয়া আর ইউরিক অ্যাসিড এই নিকটবর্তী প্যাঁচানো নালিকায় পূর্ণশোষিত হয়। 60% এখানেই পূর্ণশোষিত হয়। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের লেখা শেষ? হ্যাঁ, লিখছি বললে হবে না, দ্রুত লিখে ফেলো, কারণ বোর্ডে কিন্তু জায়গা থাকে কম। আমি কিন্তু তোমাদের যে মোবাইলে নিতে হয় তাই স্পেস কিন্তু অত বেশি দেওয়া যায় না। তাড়াতাড়ি লিখে শেষ করো, আমি আবারও মুছবো, আবার লিখবো। এখন দেখো শিক্ষার্থীরা, আমি বলে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এরপরে আমরা দেখব হ্যানুলি লুপ। হ্যানুলি লুপের মধ্যে আমি এই জায়গাটা মুছতেই হবে। হ্যানুলি লুপের মধ্যে আরও কিছু পূর্ণ শোষিত হবে। শিক্ষার্থীরা আমি মুছতে পারি, তোমরা আমাকে জানাও। লিখছি মিস না, তাড়াতাড়ি বলো, আমি মুছে ফেলবো এখনই মুছে ফেলি, না মুছলে আমার কিন্তু আগাবে না, ক্লাসটা কিন্তু দেরি হয়ে যাবে। হ্যাঁ, লেখা শেষ, গুড। এখন দেখো এই বক্সের ভিতরে আমি আর একটা অংশ লিখছি, তোমরা লক্ষ্য করো, দেখো আমি এই জায়গাটা থেকে আবার লিখছি। শিক্ষার্থীরা এখন আমি যেটা লিখব সেটা হচ্ছে এই জায়গাটা থেকে দেখো, এখন আমি হ্যানুলি লুপ, এই হ্যানুলি লুপের মধ্যে কি কি পূর্ণ শোষিত হয়, হ্যানুলি লুপের মধ্যে আবার কি কি পূর্ণ শোষিত হয় সেটা তোমরা লিখে রাখো, তাহলেই স্পষ্ট বুঝতে পারবে যে কত জটিল প্রক্রিয়া আমাদের দেহে মাধ্যমে আমাদের ইউরিনটা উৎপন্ন হচ্ছে। সেটা আমরা আদৌ ভালোভাবে খেয়াল করিনি এতদিন, সেটা আমাদের খুবই জানা দরকার। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখন আমি আসছি হ্যানুলি লুপের মধ্যে কি কি যে জিনিস পূর্ণ শোষিত, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড। শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড লিখে ফেলো, সংক্ষেপে লিখে ফেলো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লিখছো, দ্রুত লিখে ফেলো, ক্লোরিন, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, লিখো তাড়াতাড়ি লিখো, এগুলো পূর্ণ শোষিত হবে। আর অন্যদিকে শিক্ষার্থীরা
এগুলা পুনঃশোষিত হচ্ছে, আর অন্যদিকে পানি অবিস্রবণ প্রক্রিয়ায় পুনঃশোষিত হবে, আর পানিটা অবিস্রবণ প্রক্রিয়ায় পুনঃশোষিত হবে। এটা একটু মনে রাখার জন্য লিখে রাখতে পারো। অবিস্রবণ প্রক্রিয়ায় এই হ্যানুলি লুপের মধ্যে পরিস্রুত হবে, প্রক্রিয়ায় পরিস্রুত হবে, তো হবে হবে তো শিক্ষার্থীরা এটা কিসের জন্য বলছি? এই হ্যানুলি লুপের ক্ষেত্রে। এই যে হ্যানুলি লুপ, আমি এখান থেকে যদি চিহ্নটা দিই তাহলে বুঝতে পারবে আরও। হ্যানুলি লুপের ক্ষেত্রে তাহলে থাকে কি, এবার দূরবর্তী পেঁচানো নালিকায় কি কি অংশগুলো পরিশ্রুত হচ্ছে, আমি দূরবর্তী পেঁচানো নালিকার ক্ষেত্রে এখন লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখানেও সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন, এখানেও সোডিয়াম, আমি লিখতে যাচ্ছি পরে মুছে দেব। সোডিয়াম, এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকার ক্ষেত্রে, সোডিয়াম, পটাশিয়াম, শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দ্রুত শেষ করবে। হ্যাঁ, লেখা শেষ, গুড। এবার লেখো সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন, দ্রুত, হাইড্রোজেন, ক্লোরিন, শিক্ষার্থীরা হাইড্রোজেন, ক্লোরিন, তারপরে হচ্ছে এগুলা হচ্ছে পুনঃশোষিত হবে, আর এগুলা কি হয়, এখানে পুনঃশোষিত হয়, পুনঃশোষিত হবে, শোষিত হবে। অন্যদিকে আমরা লক্ষ্য করব যে এখানে শিক্ষার্থীরা অন্যদিকে এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এডিএইচ, এখানে অন্যদিকে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনের সাহায্যে এটাও কি করবে, এই পুনঃশোষণে সাহায্য করবে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটা পানি পুনঃশোষণে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে এই যে অন্যদিকে এই হরমোনটি পানি পরিশোষণে, পানি পুনঃশোষণে সাহায্য করে, আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে দূরবর্তী পেঁচানো নালিকায় কি কি অংশ পুনঃশোষিত হচ্ছে? সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, তারপরে ক্লোরাইড, তারপরে হচ্ছে এগুলো পুনঃশোষিত হবে। আর এডিএইচ হরমোনটি পানি পুনঃশোষণে সাহায্য করে। তো শিক্ষার্থীরা আমরা প্রায় অনেকখানি হয়ে গেছে আমাদের। তারপরে আমাদের যে অংশটা জানতে হবে সেটা হচ্ছে, আর এইবার হচ্ছে এই সংগ্রাহক নালিকার মধ্যে কি কি পুনঃশোষণ হচ্ছে। হ্যাঁ শিক্ষার্থীরা, এই সংগ্রাহক নালিকার মধ্যে কি কি পুনঃশোষিত হচ্ছে আমি এইখানে লিখে দিচ্ছি। এখানেও সোডিয়াম, এটা দেখা যাচ্ছে কি শিক্ষার্থীরা? দেখা যাচ্ছে? হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলো। সংগ্রাহক নালিকাটা আমি এই বাইরে লিখে দিচ্ছি। এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে পানি অল্প পরিমাণ, ক্লোরিন, সোডিয়াম, ক্লোরাইড, এগুলো অল্প পরিমাণে, খুব বেশি না, অল্প পরিমাণে পুনঃশোষিত হয় এই সংগ্রাহক নালিকার মধ্যে। সোডিয়াম, ক্লোরাইড, সেগুলো হচ্ছে অল্প পানি অল্প পরিমাণে, আর সোডিয়াম, ক্লোরাইড, ইউরিয়া পুনঃশোষিত হবে। হ্যাঁ, এখানে অল্প পরিমাণে পানি আর সোডিয়াম, ক্লোরাইড, তারপরে অল্প পরিমাণে পানি এই অংশের মধ্যে পুনঃশোষিত হবে। তো শিক্ষার্থীরা, আর এছাড়াও আমরা ইউরিয়াও দিতে পারি, ইউরিয়া। তাহলে কি আসছে? এই সংগ্রাহক নালিকার মধ্যে সোডিয়াম, ক্লোরাইড আয়ন, ইউরিয়া আর অল্প পরিমাণে পানি এই অংশে পুনঃশোষিত হয়ে থাকে। তাহলে আমাদের বর্ণনাতে কি আসলো? যে টিউবুলার রিঅ্যাবসর্পশন বা টিউবুলার পুনঃশোষণ প্রক্রিয়াটা আমরা জেনে নিলাম। দেখেছো এখানে 60% পুনঃশোষিত হয়, এবং 60% পুনঃশোষিত হওয়ার ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো এখানে পুনঃশোষিত হচ্ছে এবং কোন জায়গায় কোন অর্থাৎ নিকটবর্তী পেঁচানো নালিকায় মধ্যে, তারপর দূরবর্তী পেঁচানো নালিকায় এবং হ্যানুলি লুপের মধ্যে এবং সংগ্রাহক নালিকার মধ্যে কি কি পুনঃশোষিত হচ্ছে আমি সেটা তোমাদেরকে ব্যাখ্যা করলাম। তো শিক্ষার্থীরা, এবার আমি আসছি সক্রিয়করণ বা অ্যাক্টিভ রিক্রিয়েশন। তো শিক্ষার্থীরা, অ্যাক্টিভ রিক্রিয়েশনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, বিপাক ক্রিয়ায় সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় উপজাত পদার্থ আছে।
শিক্ষার্থীরা এই যে বিপাক ক্রিয়া যে হয়, বিপাক ক্রিয়া সৃষ্টি হওয়ার সাথে সাথে কিছু অপ্রয়োজনীয় উপাদান তৈরি হয়, যেমন তোমরা অবশ্যই জানো ক্রিয়েটিনিন, তাই না শিক্ষার্থীরা? ক্রিয়েটিনিনগুলো অপচয়, এই যে অপচয় হচ্ছে সেই ক্রিয়েটিনিন আর কিছু ইউরিয়া, সেগুলাই হচ্ছে গিয়ে মানে অপাচ্য অংশ, অর্থাৎ সেগুলো হচ্ছে আমাদের প্রয়োজনের বাইরে, অর্থাৎ এগুলা বিপাক ক্রিয়া হয়, এটা হচ্ছে উপজাত হিসাবে হয়, কিছু অপ্রয়োজনীয় ক্রিয়েটিনিন আর হচ্ছে কিছু ইউরিয়া। এগুলা কি করে জানো শিক্ষার্থীরা? প্রক্সিমাল প্যাচানো নালিকার মধ্যে আর দূরবর্তী প্যাচানো নালিকার মধ্যে সেগুলো পুনঃশোষিত হয়। তাহলে কিভাবে হচ্ছে? অর্থাৎ ক্রিয়েটিনিন আর ইউরিয়া, কিছু ইউরিয়া প্রক্সিমাল প্যাচানো নালিকার চারপাশে রক্ত জালক যে আছে সেখান থেকে তারা সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোমেরুলাস জালক থেকে কী করে, তারা গ্লোমেরুলাস জালকের ফিল্ট্রেটের সাথে সেটা তারা এই মাধ্যমে এরা যুক্ত হয়। আর অন্যদিকে যে দূরবর্তী প্যাচানো নালিকা আছে সেখানেও আরেকভাবে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম তার আয়ন, তাছাড়া আছে কোলিন, হিস্টামিন, সেরোটোনিন, এই জাতীয় পদার্থগুলো ক্ষরিত হয়ে ফিল্ট্রেটের সাথে মিশে সেটা মূত্রে তৈরি করে। তাহলে এইভাবে এই সক্রিয় ক্ষরণটা অর্থাৎ নিকটবর্তী প্যাচানো নালিকার অভ্যন্তরে এবং এবং দূরবর্তী প্যাচানো নালিকার অভ্যন্তরে সম্পন্ন করে ইউরিনটা উৎপন্ন করছে, মূত্র উৎপন্ন করছে। তাহলে এই যে উৎপন্ন হয়ে গেল মূত্রটা তখন কি করে? সংগ্রাহক নালিকার মাধ্যমে, তাহলে এই যে এতক্ষণ পরে যে মূত্রটা উৎপন্ন হয়ে গেল আর এবার সে কমপ্লিট হলো মূত্র উৎপন্ন হওয়া, সেটা সংগ্রাহক নালিকার মাধ্যমে কোথায় যায়? পরবর্তী অংশ ইউরেটার, সেইখানে পৌঁছাবে। সংগ্রাহক নালিকার মাধ্যমে সেটা সংগ্রাহক নালিকা ইউরেটারে যাবে, তারপরে মূত্রথলিতে গিয়ে জমা হবে, তারপরে মূত্রনালী হয়ে তারপরে সেটা মূত্রনালী হয়ে সময় মতো সেটা কি হবে? মূত্রথলির থেকে মূত্রনালীর মাধ্যমে বাইরে নিষ্কাশিত হবে। এভাবে আমাদের দেহে মূত্র প্রতি মিনিটে এইভাবে প্রতি মিনিটেই আমাদের যে খাবারগুলো আমরা তরল জাতীয় খাবার খাই বা বিভিন্ন খাবার খাচ্ছি সেখান থেকে উৎপন্ন হয়ে মূত্রথলিতে জমা হয় এবং একটা নির্দিষ্ট সময় পর পর দেহ থেকে এটা বের হয়ে আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার দেখে নিচ্ছি তোমরা লিখতে পেরেছো কিনা। আচ্ছা, তোমরা লেখা শেষ, তাহলে খুবই ভালো। এখন আগামী ক্লাসে আমি চেষ্টা করব এই আমাদের যে এই অধ্যায় থেকে মানে বিভিন্ন রোগ, আমাদের যে মূত্র যদি ইউরিন যদি ঠিকমতো নিষ্কাশন না হলে কি হয়, কি ক্ষতি হতে পারে, অর্থাৎ আমরা এখান থেকে আমরা বৃক্কের তাৎক্ষণিক বিকলের ফলে আমাদের কি করতে হবে, তা থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের কি করা উচিত, তারপরে হরমোনাল ক্রিয়া ইত্যাদি বিষয়গুলো। আর যদি কিছু জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন থেকে থাকে সেটা আলোচনা করে আগামী ক্লাসেই আমি অধ্যায়টি শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই অংশটুকু ভালো করে পড়বে। যদি তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো ফলো করে থাকো তাহলে অবশ্যই বুঝবে যে এই অংশটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর আমি তোমাদের আগেই বলেছি যে চিত্র এঁকে যখন তোমরা বুঝবে এবং চিত্র এঁকে মানে ব্যাখ্যাগুলো পড়বে তাহলে কখনোই কঠিন মনে হবে না। আর অবশ্যই একাধিক বই পড়বে, বেশি বেশি করে লিখবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবে। শীতকাল চলে আসছে, আর নিয়ম করে লেখাপড়া করবে। সামনে পরীক্ষা অবশ্যই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। সবাইকে আজকের মতো এখানে শেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।